জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিএনপি সরকারকে লাল কার্ড, ভূ রাজনীতির নতুন খেলা। দর্শক, আপনার কাছে কোনো তথ্য উপাত্তের কোনো প্রয়োজন নেই। একটু স্বাভাবিক দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে যদি আপনি খেয়াল করেন যে বিএনপি সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এক প্রকার উঠে গেছে। শুধু তাই নয়, যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, ইউনূসকে এখানে ক্ষমতায় বসানো হয়েছিল, সেই ইউনূসের ওপরও কোনো ধরনের কোনো সমর্থন নেই। সাম্প্রতিক ঘটনা প্রবাহ তাই বলে। আবার অনেকে বলবেন যে না, এই তো পরিস্থিতি পরিবর্তন হতে হতে আবার দেখছি উল্টো দিকে ঘুরছে, নানা অসম্ভব ঘটনা ঘটছে। একটা কথা মনে রাখবেন, ষড়যন্ত্রকারীরা জানে যে আমার মৃত্যু নিকটে, দুদিন পরে আমি মারা যাব, দুদিন আগেও আপনাকে মারতে চাইবে। একটি উদাহরণ দিলে এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। 1971 সালের কথা মনে করুন। ষড়যন্ত্রকারীরা, আমাদের বিরুদ্ধ শক্তিরা, পাকিস্তানি পক্ষ, এদেশীয় রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি জানতো যে খুব শীঘ্রই বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। আপনারা দেখেছেন যে স্বাধীন হয়েছে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 14 ডিসেম্বর, মাত্র দুদিন আগে, কি নারকীয় কর্মকাণ্ড করেছে ষড়যন্ত্রকারীরা। এমনটায় তারা জানে তারা পরাজিত হতে যাচ্ছে, কিন্তু পরাজিত হওয়ার আগে তারা আপনাকে নিয়ে, সবাইকে নিয়ে মরতে চাইবে। এজন্যই বলছি যে ভূ রাজনীতির প্রেক্ষাপট আসলে পাল্টে যাচ্ছে। যেটি দেখছেন সামনে নড়াচড়া, পেছনে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটছে, তার কয়েকটি প্রমাণ ইতিমধ্যে ঘটে গেছে। আর এ কারণেই প্রশ্ন আসছে যে বিশ্ব রাজনীতির ভূ রাজনৈতিক সমীকরণে কি কোনো নীরব ও গভীর পরিবর্তন ঘটার সংকেত মিলছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাওয়া সাক্ষীদের পরিচয় গোপন রাখার জাতিসংঘের সিদ্ধান্ত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি পর্যবেক্ষণে উঠে আসা বিস্ফোরক তথ্য, এই দুটি বিষয় এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেন জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থা বিচারিক প্রক্রিয়ায় কিছু তথ্য ও সাক্ষীদের পরিচয় শেয়ার করতে অপারগতা জানালো? কেনই বা আন্তর্জাতিক স্তরে একাধিক রিপোর্ট নিয়ে আলোচনা বাড়ছে? এর পেছনে কি বিশ্ব শক্তির কোনো রাজনৈতিক ও ভূকৌশলগত হিসেব নিকাশ কাজ করছে, নাকি এটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি কাঠামোর নীতিগত অবস্থান? আজকের বিস্তারিত বিশ্লেষণে আমরা দুটি মূল ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য ও আন্তর্জাতিক সম্পর্কের গভীর সমীকরণ ধরে আলোচনা করব। এর আগেও খণ্ড খণ্ডভাবে যদিও আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে একটা কমপ্লিট আলাপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্যের পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির অত্যন্ত সূক্ষ্ম বার্তা। দর্শকের সুবিধার্থে প্রথমে আসা যাক সাম্প্রতিক সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও আন্তর্জাতিক ঘটনার দিকে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া চলাকালীন প্রসিকিউশন থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তথ্য সামনে আনা হয়েছে। ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম আদালতকে আনুষ্ঠানিকভাবে জানান যে 2024 সালের জুলাই অভ্যুত্থান, তারা অভ্যুত্থান বলে, আমরা অভ্যুত্থান বলি না, আমরা এটিকে ষড়যন্ত্র বলি, সেই ষড়যন্ত্রের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যেসব প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ব্যবহার করা হয়েছিল তাদের পরিচয় ট্রাইব্যুনালের কাছে প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। এখন প্রশ্ন ওঠে, জাতিসংঘ কেন এই তথ্য শেয়ার করেনি? প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় জানিয়েছে তাদের এই অবস্থানের মূল কারণ বাংলাদেশের 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিদ্যমান মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্টের বিধান। জাতিসংঘ নীতিগতভাবে বিশ্বজুড়ে যে কোনো বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের শাস্তির বিরোধিতা করে থাকে। OHCHR পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ট্রাইব্যুনাল আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান অপসারণ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের প্রতিবেদনে উদ্ধৃত প্রত্যক্ষদর্শীদের পরিচয় ও সুনির্দিষ্ট তথ্য প্রদান করবে না।
আদালতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্যান্য শীর্ষ নেতার বিরুদ্ধে বিচারিক যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর তামিম এই তথ্য উল্লেখ করেছিলেন এটি কয়েকদিন আগে। জাতিসংঘের এই নীতিগত অবস্থানের কারণে প্রসিকিউশনকে পরবর্তীতে ট্রাইব্যুনালে নিজেদের নিজস্ব প্রত্যক্ষদর্শীদের উপস্থাপন করে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করতে হয়েছে। প্রসিকিউটর আদালতের বাইরে গণমাধ্যমকে আরও স্পষ্ট করেন যে জাতিসংঘ সাধারণত সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতেই পরিচয় গোপন রাখে, তবে আন্তর্জাতিক আইনি কাঠামো ও জাতিসংঘের সার্বজনীন নীতিমালার স্থান থেকে এই শর্ত যুক্ত করা হয়েছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের বিচারে সরাসরি সাক্ষীর পরিচয় হস্তান্তর তাদের বিশ্বজনীন সনদের পরিপন্থী। আইনি এই জটিলতার পাশাপাশি রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কাটছে বৈশ্বিক পরাশক্তিগুলোর নীরব ও কৌশলগত চালকগুলোর দিকে। আন্তর্জাতিক বিশ্লেষণে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক সাময়িকীতে আলোচনা চলছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং জাতিসংঘ সহ অন্যান্য প্রধান শক্তিগুলোর নীতিগত অবস্থানের কোনো রূপান্তর ঘটছে কিনা। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মনে করে, প্রথমত আন্তর্জাতিক মানের মানবাধিকার সুরক্ষা ও মৃত্যুদণ্ড রহিতকরণের মতো বিষয়গুলোতে জাতিসংঘ যখন কড়া অবস্থান নেয় তখন তা শুধু আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর একটি সুদূর প্রসারী কূটনৈতিক প্রভাবও থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হলো আন্তর্জাতিক নিরাপত্তা ও গোয়েন্দা পর্যালোচনার জায়গা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিবেদনে যখন দক্ষিণ এশিয়ায় আন্তর্জাতিক উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা ও আস্তানা গড়ার মতো বিষয় স্পর্শ করা হয়, তখন পুরো অঞ্চলের সার্বিক নিরাপত্তা কাঠামোর সমীকরণ বদলে যায়। নিরাপত্তা পরিষদের বিভিন্ন মনিটরিং টিমের রিপোর্টে আল কায়েদা বা অন্যান্য আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলির আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার যে সতর্ক বার্তাগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্থাপিত হয়, বিশ্ব শক্তিগুলো তা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে। আমেরিকা সহ প্রধান পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারণে দুটি প্রাথমিক মানদণ্ডকে সামনে রাখে: এক, আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন; দুই, মানবাধিকার রক্ষা ও সার্বজনীন আইনি কাঠামোর প্রয়োগ। যখন আন্তর্জাতিক আইনি বিচারে জাতিসংঘের আইনি বাধা সৃষ্টি হয় বা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক রিপোর্টে বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করা হয়, তখন তা কেবল অভ্যন্তরীণ রাজনীতির বিষয় থাকে না, বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রে একটি সংবেদনশীল বার্তা তৈরি করে। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এই ঘটনার প্রভাব বোঝা অত্যন্ত জরুরি। প্রথমত, ভারতের দৃষ্টিকোণ থেকে নয়াদিল্লি সর্বদা তার প্রতিবেশে কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন। দক্ষিণ এশিয়া অঞ্চলের সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক উগ্রবাদের যে কোনো ধরনের উত্থান ভারত অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। জাতিসংঘ বা আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার রিপোর্টে যখন আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি কিংবা উগ্রবাদী শক্তির তৎপরতার কথা উঠে আসে, তখন ভারতের নীতি নির্ধারকদের কৌশলগত চিন্তায় সেটি বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের সরাসরি সহযোগিতা না পাওয়া এবং আইনি বাধ্যবাধকতার কারণে জাতিসংঘের তথ্য না পাওয়া প্রসিকিউশনের জন্য যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি এটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার উপরও একটি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। বিশ্ব সম্প্রদায় এবং আমেরিকা কি তবে সরাসরি কোনো দূরত্ব বজায় রাখছে, নাকি এটি আন্তর্জাতিক নীতির একটি কঠোর প্রাতিষ্ঠানিক রূপ? বিশ্লেষকরা বলছেন, বিশ্ব শক্তিগুলো কখনোই হুট করে সম্পর্ক ছিন্ন করে না, বরং তারা আন্তর্জাতিক আইনি নিয়ম, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তার মানদণ্ডকে হাতিয়ার করে নিজেদের নীতিগত ও কৌশলগত অবস্থান স্পষ্ট করে। জাতিসংঘের এই ধরনের কড়া আইনি শর্ত প্রয়োগ এবং আন্তর্জাতিক গোয়েন্দা দলগুলোর নিরাপত্তা পর্যালোচনা মূলত এটি ইঙ্গিত করে যে বৈশ্বিক পরাশক্তিগুলো দক্ষিণ এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ও নিরাপত্তার বিষয়টিকে শীর্ষে রাখছে। তাহলে পুরো সমীকরণটি শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে?
একদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের আইনি ধারা না সারানো পর্যন্ত জাতিসংঘের সরাসরি প্রত্যক্ষদর্শীদের তথ্য না দেওয়ার নীতিগত অবস্থান, অন্যদিকে বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্ট কেন্দ্রিক ভূ রাজনৈতিক পর্যবেক্ষণ, সব মিলিয়ে বাংলাদেশ ও পুরো অঞ্চলের ভবিষ্যৎ কূটনৈতিক ও আইনি চালচিত্রের ওপর যে সুদূরপ্রসারী প্রভাব পড়তে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর ফলে বিএনপি সরকার, যাদের উপর এক প্রকার প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে বলা হয় বিশ্ব শক্তির, এবং পূর্ববর্তী ইউনূস সরকারের ধারাবাহিক সরকার বিএনপি সরকার, ইউনূসেরই একটা জাস্ট ইউনূসের যে লোকগুলো ছিল পরিষদে, সেগুলো পাল্টে বিএনপি দলীয় রাজনৈতিক লোকজন এখন বসেছে এবং দেশ চালাচ্ছে। বিশ্ব শক্তি এখান থেকে পিছে সরে গেছে নানা কারণে। এই পিছে সরাটা শেষ পর্যন্ত এই সরকারকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটি এখন দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব। তারেক রহমান কি আসলেই ভারত যাচ্ছেন নাকি যাচ্ছেন না? অফিসিয়ালি কি বলা হয়েছে যে তিনি যাবেন না, কিংবা অফিসিয়ালি বলা হয়েছে তিনি যাবেন? কেন এই অনিশ্চয়তা, এবং পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে, এবং হঠাৎ করে আজকে ভোরে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার কেন দিল্লি গেলেন? এই বিষয় নিয়েই কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবে। আজ সকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়েছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে, এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে। এই গত কয়েকদিনের মধ্যে দেখলাম যে পরপর 3 বার দীনেশ ত্রিবেদী ভারত গেলেন। কি ঘটনা ঘটছে? ভারত বিমস্টেকের চেয়ারম্যান দেশ হিসেবে বাংলাদেশকে ব্রিক্সের সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশ বলেছিল যে তারা ব্রিক্সের সম্মেলনের আগেই দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানিয়েছিল। গত 10ই আগস্ট দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথে দেখা করে তাকে ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেন, এবং 10ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ডেস্ক, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, মানে বাংলাদেশ ভারতের আলোচনায় যেসব মন্ত্রণালয় ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে তাদের বলে দেন যে 13 তারিখের মধ্যে আপনারা আলোচনার কি কি এজেন্ডা আপনাদের পক্ষ থেকে আছে দিয়ে দেন, এবং 15 তারিখে আমরা বসে ভারতে যে তারেক রহমান যাবে সেখানে কি কি বিষয় আলোচনা করবেন সেগুলো আমরা ফাইনাল করব। 10 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে আলোচ্য বিষয় চাওয়া হলো। 16 তারিখে হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম এক প্রেস কনফারেন্সে বললেন যে সম্পর্ক অনুকূল না হলে তারেক রহমান ভারত সফরে যাবেন না, এবং সম্পর্ক অনুকূল করতে হলে কি লাগবে? এই যে 5ই আগস্ট শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে নাকি হুমকি স্বরূপ, এবং যে কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং হাদির খুনিদেরও ফিরিয়ে দিতে হবে। আমি একটা জিনিস বুঝি না, যে 5 তারিখের ঘটনা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে, তাহলে 10 তারিখে যখন আমন্ত্রণ জানানো হলো আপনারা তো না করে দিতে পারতেন, বরং আপনারা বিভিন্ন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিভাগে আপনারা বলেছেন যে আলোচনার ইস্যুগুলো তোমরা দাও, এবং 13 তারিখের মধ্যে আপনারা কিন্তু ইস্যু চেয়েছেন। 16 তারিখে এসে আপনাদের হঠাৎ 5 তারিখের কথা মনে পড়লো এবং শেখ হাসিনাকে আপনারা ফেরত চাইলেন। হঠাৎ মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে কি হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন ডক্টর খলিল, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এই 3 জনের মধ্যে কিন্তু অ্যাজ এ টিম তাদের মধ্যে সম্পর্কটা ভালো না। হুমায়ুন কবির শামা ওবায়েদকে দেখতে পারেন না, খলিল হুমায়ুন কবিরকে বিশ্বাস করেন না, তো নিজেদের মধ্যে একটা টানাপোড়েন আছে, এবং এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি 3 ভাগে বিভক্ত। তো ধারণা করা হচ্ছে যে খলিলই এই শহীদুল করিমকে দিয়ে এই প্রেস স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, প্রেসে যে কথাগুলো
শহীদুল করিম বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতকে কিন্তু এই বিষয়গুলো জানানো হয়নি। এই যে দাবি আপনারা করলেন, 2-3টা শর্ত দিলেন, এটা কিন্তু ভারতকে লিখিতভাবে দেওয়া হয় নাই, এবং ভারতকে আজ অবধি জানানো হয়নি যারা তারা যাবে কি যাবে না। অর্থাৎ বিষয়টা ঝুলিয়ে রেখেছে, এবং ডক্টর খলিল এখানে একটা রোল প্লে করছে যাতে তারেক রহমান ভারতে না যান। এটার কারণ হলো যে খলিল এখন দেখবেন যে চায়নার সাথে খুব তার দহরম মহরম হচ্ছে, যে এই তিনি চায়না, মিয়ানমার, বাংলাদেশ করিডোর করবে, রাস্তা করবে, চায়নার সাথে অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার করবে, চায়নার ইনভেস্টমেন্ট আনবে, এবং এর মধ্য দিয়ে ডক্টর খলিল একটা বড় অঙ্কের টাকা কমিশন হিসেবে পাবেন। সুতরাং টাকার এই কমিশনে খলিল কিন্তু পল্টি খাইছে। অথচ এই খলিল ভারতের সমর্থন নিয়ে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। যখন তিনি মরিশাসে গিয়েছিলেন, জয়শঙ্করের সাথে একই বিমানে গিয়েছিলেন, তখনও কিন্তু তিনি অনেক আলাপ করেছিলেন, এবং তারপরে তিনি এসে বলেছিলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে দু একটা বিষয় আছে, সেগুলো সেটেল হলেই তারেক রহমান ভারত সফরে যাবেন। অর্থাৎ ডক্টর খলিল যখন তার স্বার্থ যেখানে আছে সেই অনুযায়ী তিনি কাজ করেন। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে যে ডক্টর খলিল আপনি আসলে কার, যেটা নিয়ে আমি সুযোগ পেলে পরবর্তীতে আলাদা একটা পর্বই করব। তো এই যে ভারতে তারেক রহমান যাবেন কি যাবেন না, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই অনিশ্চয়তা, তারেকের ভারত না যাওয়ার যে ব্যাপারটা, তারা কিন্তু পছন্দ করছেন না। কারণ তারেকের সামনে ভারত সফরে বেশ কিছু সুযোগ এসেছিল, কারণ এই বছরের ডিসেম্বরের মধ্যে 30 বছর মেয়াদী যে গঙ্গার পানি চুক্তি ছিল সেটি শেষ হয়ে যাবে, এটির নবায়ন করা জরুরি। আবার ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের আমলে, সেটি হলে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হয়। আমাদের চুক্তির বাইরেও প্রচুর ডিজেল লাগছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি সংকট, গ্যাস, বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে। এদিকে ভিসাও একটু সহজ করা, ভিসা উন্মুক্ত করা, এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনাগুলো খুব জরুরি হয়ে গেছে, এবং যদি তারেক রহমান ভারত সফরে যান তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যদি না যান তাহলে স্বভাবতই গঙ্গার পানি চুক্তিটা ঝুলে যাবে, ভিসাটা হয়তো কঠিন হয়ে যাবে। অলরেডি ভারতের খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন, এবং ধারণা করা হচ্ছে সেখানে এই যে বিভিন্ন খাদ্য পণ্য বিদেশে রপ্তানি করা নিয়ে আলোচনা হবে। এদিকে ভারতের বিদ্যুৎ মন্ত্রী খুবই কাঠখোট্টা প্রকৃতির, তিনি এই বিদেশে বিদ্যুৎ রপ্তানির ব্যাপারে খুবই স্ট্রিক্ট একটা লোক। তো এই অবস্থায় তারেক রহমানকে যারা ভারত যেতে নিরুৎসাহিত করছে, এমনি তো আমি বলেছি যে মিডিয়ার একটা অংশ গ্যাং অফ ফোর, তারা চাচ্ছে না, আইএসআই পন্থী লোকজন চাচ্ছে না তারেক রহমান ভারতে যাক। তারেক রহমান ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের সহায়তায় বাংলাদেশে ফিরেছেন, এমনকি নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু 6 মাস যেতে না যেতেই তারেক কিন্তু চোখ উল্টিয়ে দিচ্ছেন। এর ফলে তারেকের সরকার উপকৃত হবে কি হবে না সেটা জানতে হবে। আর এই যে শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে, ভারত সরকারের মধ্যে একটা কাজ করেছে, তারা 9 জন সাবেক বিচারপতিকে বলেছে যে এই ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার আইনি বিষয়টা তারা যেন একটু এই চুক্তিটা পড়ে মতামত দেয়। 9 জন সাবেক বিচারপতি, তার মধ্যে সাবেক প্রধান বিচারপতিও ছিলেন, তারা 9 জনই একই মতামত দিয়েছে যে বর্তমানে বিদ্যমান যে প্রত্যর্পণ চুক্তিটা আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে বর্তমানে ফেরত দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এই মতামত পাওয়ার পরে ভারত সরকার হয়তো এমনও হতে পারে যে এই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারতের আদালতে নিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের উপরে ভিত্তি করেই ভারত সরকার হয়তো তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সমস্ত ঘটনা আবার একটা নাম খুব সারফেসে আসছে, সেটা হলো ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস খুব কাকতালীয়ভাবে গত 9ই আগস্ট থেকে পিটার হাস ঢাকায় অবস্থান করছে। অনেকে মনে করছে যে পিটার হাস, খলিল এরা মিলে তারেক রহমানকে ভারতে যেতে নিরুৎসাহিত করছে।
এদিকে 21শে অগস্ট থেকে দিল্লিতে হোটেল তাজ কিন্তু বুকিং করা আছে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের জন্য, যে তিনি ভারতে গেলে ওই হোটেলে থাকবেন। কি একটা অবস্থা বলেন, একদম মানে এরকম একটা দেশ যাবে কি যাবে না, সেই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো, যেতে পারি কিন্তু কেন যাব। আওয়ামী লীগের জন্য যেটা হবে, তারেক রহমান যদি ভারতে যান তাহলে ভারত সরকারের সাথে তাদের অনেক আলোচনা সরাসরি হবে, সেটা সব পক্ষের জন্য ভালো, আওয়ামী লীগের জন্যও ভালো। যদি তারেক রহমান ভারত সফরে না যান তাহলে সেটা আওয়ামী লীগের জন্য আরও ভালো, এবং সেই ক্ষেত্রে ভারত হয়তো তার প্ল্যান বিতে চলে যাবে। ভারত মনে করে বর্তমানে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ যা করছে তা পুরো সাউথ এশিয়ার স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে, এবং ভারত যে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশের কাছে কোথায় কোথায় জঙ্গি তৎপরতা আছে এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল, বাংলাদেশ তো সেগুলো ঠিকমতো নেয়নি। বাংলাদেশ কি করেছে, সেই রিপোর্টটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে তুলে দিয়েছে। তো পরিস্থিতি বাংলাদেশের পক্ষ থেকে ক্রমশ জটিল করা হচ্ছে, এবং তারেক রহমানকে ধারণা করা হচ্ছে যে মিসলিড করছে তারই আশেপাশের কিছু মানুষ।